ম্যাটারনিটি ওয়ার্ডের 7 নম্বর বেডের পেশেন্টের জ্ঞান ফিরেছে একটু আগে, তবে অ্যানাস্থেসিয়ার ঘোর কাটেনি। স্যালাইনটা পাল্টে দিতে দিতে বিশাখা লক্ষ্য করল পেশেন্ট কিছু একটা বলতে চাইছে। ঠোঁটটা নড়ছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মাথাটা ঝুঁকিয়ে পেশেন্টের মুখের কাছে কান নিয়ে যেতেই আবঝা শুনতে পেল। কি হয়েছে, ছেলে না মেয়ে? বিরক্ত হলো বিশাখা। বাচ্চা ভালো আছে কিনা জানার দরকার নেই, ছেলে না মেয়ে হলো সেটাই বেশি জরুরি। না চাইতেও আওয়াজ রুক্ষ হলো। আমি ডেলিভারির সময় ছিলাম না, একটু পরেই বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসবে, তখন দেখে নেবেন। না হলে আপনার বাড়ির লোকেদের জিজ্ঞেস করে নিন, ওরা তো জানে। ক্লান্তি কিংবা হতাশায় চোখ বন্ধ করল বউটা। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়ি থেকে কেউ আসেনি এখনো? অবাক হলো বিশাখা। ডেলিভারি হয়ে গেল, এখনো বাড়ির লোক এসে পৌঁছলো না। বছর 30-32-এর বউটিকে দেখলে বোঝা যায় নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে। প্রচণ্ড রোগা, প্রায় রক্তশূন্য শরীর। একটু মায়া লাগলো বিশাখার। রোগিণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বিশ্রাম করুন, আপনি একটু সুস্থ হলেই বাচ্চাকে নিয়ে আসবে এখানে। বড় ভয় করছে আমার, হাঁপ ধরা গলায় বলল বউটা। ভয়? কিসের ভয়? অবাক হলো বিশাখা। বউটা চুপ করে রইল। ভয়ের কারণটা একটু একটু আন্দাজ করতে পারছিল বিশাখা। বিরক্তিটা আরও বেড়ে গেল। কিছু কিছু মানুষকে দেখলে সত্যি মাথা ঠান্ডা রাখা মুশকিল হয়ে দাঁড়ায়। আকুল হয়ে চেয়েও কেউ বাচ্চা পায় না, আর কেউ পেয়েও ছেলে চাই করে মুখে ফেনা তুলে ফেলে। বউগুলো যেন তাদের ইচ্ছে মতো প্রোডাক্ট সাপ্লাইয়ের মেশিন। ছেলেই হোক কি মেয়ে, সুস্থভাবে জন্মালে ঈশ্বরের আশীর্বাদ মনে করে বুকে তুলে নে, তা নয়, ছেলেই চাই। কি যে উদ্ধার হবে ছেলে হয়ে কে জানে। সকাল 7টা থেকে ম্যাটারনিটি ওয়ার্ডে ডিউটি পড়েছে ওর। 7 নম্বর বেডের পেশেন্টের ডেলিভারি সম্ভবত ভোর রাতের দিকে হয়েছে। বিশাখা তখন ছিল না, তাই জানে না বেবি ছেলে না মেয়ে। রোগা বউটির দিকে আর একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সরে এলো। সরকারি এই হাসপাতালে স্টাফ নার্স হিসেবে 10 বছর ধরে কাজ করছে বিশাখা। 25 বছর বয়সে ট্রেনি নার্স হিসেবে জয়েন করেছিল। দেখতে দেখতে কি করে এতগুলো বছর কেটে গেল বোঝাই গেল না। এই 10 বছরে বাবা চলে গেলেন। ছোট বোন বিনিতার বিয়ে হলো। এখন বাড়িতে শুধু মা আর বিশাখা। কখনো কখনো বড্ড একা লাগে। এক পুরুষের ভালোবাসা, একটা সাজানো সংসার বড্ড টানে। তবে বিশাখা জানে ওর বিয়ে কখনো হবে না। যদি হয়ও পাত্রপক্ষের হাজার দাবি থাকবে, যেটা ও কখনো চায়নি। আয়নার সামনে কখনো দাঁড়ায় না বিশাখা। রোগা বেঁটে শরীর, কালো অনুজ্জ্বল ত্বক, উঁচু গালের হনু, কুতকুতে দু চোখ, এক গভীর অভিশাপের চিহ্ন এঁকে দিয়েছে সারা শরীরে। যে অভিশাপের জেরে কখনো ভালোবাসা আসবে না ওর জীবনে। মানুষ সুন্দর ভালোবাসে, অসুন্দরের জন্য কোনো মায়া মমতা বা ভালোবাসা জমিয়ে রাখার দায় তাদের নেই। ম্যাটারনিটি ওয়ার্ডের ডিউটি সেরে সবে বেরিয়েছে বিশাখা। তখনই একটা হইচইয়ের আওয়াজে সচকিত হয়ে ছুটে গেল। দেখল হুলুস-থুলুস কাণ্ড চলছে। 7 নম্বর বেডের পেশেন্ট একটু সুস্থ হতে বাচ্চাটাকে মায়ের কাছে নিয়ে আসা হয়েছে। কিন্তু বাচ্চাটাকে দেখেই বউটা হঠাৎ করে বেড থেকে লাফিয়ে নেমে ছুটতে গেছে পাগলের মতো। সদ্য অপারেশন হয়েছে, ওকে ছুটতে দেখে সবাই ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি ওকে ধরে ফেলে বিছানায় শুইয়ে দিয়ে হাত পা বেঁধে দেয়া হলো।
নিরীহ রোগা বউটা হিংস্র ভঙ্গিতে হাত পা ছুঁড়ছে, চেঁচাচ্ছে উন্মাদের মতো, আমি এই বাচ্চা নেব না, আমাকে বাড়ি যেতে দিন। বিশাখা এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখল। কেন এমন করছেন? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, বাচ্চা যখন হয়েই গেছে নেব না বললে চলবে? এইটুকু স্নেহের ছোঁয়ায় বউটা কেঁদে ফেলল ঝরঝর করে। আমার শ্বশুরবাড়ির লোকেরা কেমন নিষ্ঠুর আপনি জানেন না। এবারেও মেয়ে হয়েছে জানলে ওরা বাঁচতে দেবে না। পরপর দুবার মেয়ে হয়েছে বলে যা নয় তাই অত্যাচার করে, ভালো করে খেতেও দেয় না, মেয়ে দুটোকেও আদর দেয় না। ছোটটাকে দেখলে তো আর বাড়িতে ঢুকতে দেবে না, বড় মেয়ে দুটোকেও ফেলে দিয়ে যাবে। একসঙ্গে এত কথা বলে হাঁপাচ্ছিল বউটা। বিশাখা স্তব্ধ হয়েছিল। সমাজের নোংরা দিকটা আর কতভাবে দেখবে? অসহায় বউটাকে বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে শুধু বারবার মেয়ে হচ্ছে বলে। চেহারা খারাপ হওয়ার অপরাধে একজন মানুষকে কত ঠাট্টা, বিদ্রূপ আর টিটকিরি হজম করতে হয় নিজের জীবন দিয়ে জানে বিশাখা। শক্ত গলায় বউটাকে বলল, আপনি কেন পড়ে আছেন ওখানে? ওখান থেকে তো বেরিয়ে আসা উচিত আপনার। কোথায় যাব দিদি? মেয়েগুলোকে নিয়ে কি রাস্তায় দাঁড়াবো? বউটার অসহায় মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল বিশাখা। বিয়ের পর অনেক মেয়েরাই শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করেও পড়ে থাকে মাটি কামড়ে, কারণ ওদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। কোনো পুরুষের শক্ত কাঁধ না খুঁজে প্রতিটা মেয়েরই তাই উচিত নিজের পায়ের নিচে শক্ত জমিটা আগে খুঁজে নেয়া। বিশাখা নরম গলায় বলল, দেখো বোন, তুমি আমাকে দিদি বলে ডাকলে, সত্যিই আমি তোমার দিদির বয়সী, তাই আর আপনি নয় তুমি করেই বলছি। তুমি যদি শ্বশুরবাড়িতে আর ফিরে না যাও, আমি তোমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবো। ভরসা করবে এই দিদিকে? কি বলছেন দিদি? সত্যি এরকম কিছু হলে আমি বেঁচে যাই। বউটা তাকিয়ে আছে, দু চোখ ভর্তি আশা। এখন কান্না বন্ধ করো। তোমার নামটা বলো দেখি। মালতী। এতক্ষণে বউটার মুখে হাসি ফুটেছে। অকুলে কুল দেখতে পেয়েছে এতক্ষণ পরে। দুপুরবেলা মহুয়া ছুটতে ছুটতে এলো। বিশাখা জেনারেল ওয়ার্ডে ডিউটিতে ছিল। মহুয়া হাঁপাতে হাঁপাতে বলল, বিশাখাদি, শিগগির ম্যাটারনিটি ওয়ার্ডে চলো, 7 নম্বর পেশেন্ট তোমার নাম করে হাউ হাউ করে কাঁদছে। কি হয়েছে আবার? তুমি চলো শিগগির। মহুয়ার পেছন পেছন ছুটল বিশাখা। গিয়ে দেখল মালতীর বেডের আশেপাশে একটা জটলা মতো হয়ে গেছে। রোগা মতো বছর 40-এর একটা লোক মালতীর দিকে আঙুল তুলে শাসাচ্ছে। মা ঠিকই বলে, তুই একটা অলক্ষী, অপয়া মেয়ে মানুষ, নইলে 3 বার মেয়ে হয়। 3 মেয়ে নিয়ে এবার রাস্তায় গিয়ে দাঁড়া। মালতী অঝরে কাঁদছে। 6 আর 4 বছরের মেয়ে দুটো ভয়ার্ত চোখে একবার বাবাকে একবার মাকে দেখছে। বিশাখা জ্বলন্ত চোখে দেখছিল লোকটার কাণ্ড। বিশাখাকে দেখে মালতী চেঁচিয়ে উঠেছে, ও দিদি বাঁচাও। তরপানি থামিয়ে আধময়লা শার্ট পরা লোকটা জুলজুল করে তাকাচ্ছে বিশাখার দিকে। বিশাখা কঠিন চোখে লোকটার দিকে তাকিয়েছে। 3 বার মা হয়েছে কি ওর একার ইচ্ছে? একটা অসহায় মেয়ের ওপর অত্যাচার করতে লজ্জা করে না? ক্ষণিকের হতভম্ব ভাব কাটিয়ে তেড়ে এসেছে লোকটা। আপনি কে? আমাদের দুজনের মাঝে আপনি কথা বলার কে? এক্ষুনি এখান থেকে চলে যান। বিশাখা দাঁতে দাঁত চেপে বলেছে। যাবই তো, আপদগুলোকে এখানে ছেড়ে দিয়ে যাব, ওদের আর বাড়ি নিয়ে যাব না। লোকটা তবুও তরপাচ্ছে। আপনি ওদের বাড়ি নিয়ে যাওয়ার কে? মালতী ফিরে যাবে না আর। এরপরেও
মালতীর তিসরে মানায় যদি আপনাকে দেখতে পাই, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশে খবর দেব। ঠান্ডা গলায় বলেছে বিশাখা। পুলিশের নাম শুনে ফুটো বেলুনের মতো চুপসে গেছে লোকটার মুখ। সুরসুর করে সরে পড়ল একটু পরে। বিশাখা স্থির করে ফেলেছে কি করবে। 3 মেয়েসহ মালতীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই শুনে খেপে গেছেন মেট্রন অতসীদি। কিন্তু এর চেয়ে সহজ কোনো উপায়ও মাথায় আসছে না বিশাখার। পুলিশি ঝামেলায় যেতে চায় না। তাতে লাভও বিশেষ কিছু হবে না বলে মনে হয় না। করুণ স্বরে বলল, কি করব অতসীদি? আমি যে মালতীকে কথা দিয়ে ফেলেছি। ওদের এই অবস্থায় ছেড়ে দিতে তো পারবো না। ঠিক করছিস না বিশাখা? পারবি তো সামলাতে এত বড় দায়িত্ব? অতসীদি অসন্তুষ্ট মুখে মাথা নেড়েছে। কেন পারবো না? মা ছাড়া আমার তো কোনো পিছুটান নেই, কোনো দায়ও নেই। তাহলে ওদের দায়িত্ব নিতে পারবো না কেন? মায়ের সাথে কথা বলেছিস? তিনি মেনে নেবেন তো? সে আমি মাকে বুঝিয়ে দেব, হাসল বিশাখা। অতসীদি অবাক চোখে তাকিয়ে থাকেন বিশাখার দিকে। এই কুশ্রী মেয়েটার ভেতরে এত সুন্দর একটা মন লুকিয়ে আছে। এই মনটার সন্ধান পেল না কেউ? হাসপাতালে এত লোক, কারোর মালতীকে নিয়ে মাথা ব্যথা নেই। একমাত্র বিশাখাই ভাবছে মেয়েটাকে নিয়ে। নিজের সর্বস্ব দিয়ে পাশে দাঁড়াতে চাইছে। এত ভালো একটা কাজ করছে, অতসী বাধা দিতে যাবেন কেন? পরের দিনই মালতীকে বাড়িতে নিয়ে গেল বিশাখা। মা প্রথমে বেজায় আপত্তি করেছিলেন। বিশাখা বুঝিয়ে বলেছিল, দেখো মা, তুমি ছাড়া আর কেউ নেই আমার। বিনিতার বিয়ে হয়ে গেছে, ভালো আছে নিজের সংসারে। কিন্তু আমি কি নিয়ে থাকবো বলো? মালতীকে নিয়ে এলে ওরাই আমার সঙ্গী হবে। আমার ইচ্ছে আছে মালতীর ছোট্ট মেয়েটাকে দত্তক নেব। আমাকে আর বাধা দিও না। মা চুপ করে গেছিলেন, কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছিল বিশাখার এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি। কারণও আছে তার। মায়ের ধারণা, অজানা অচেনা কাউকে ঘরে ঢোকালে প্রচুর বিপদের সম্ভাবনা আছে। কিন্তু বিশাখা অন্তর থেকে জানে, মালতীর দিক থেকে অন্তত কোনো বিপদের সম্ভাবনা নেই। মালতী এ বাড়িতে আসার কয়েকদিনের মধ্যেই মায়ের মন জয় করে ফেলল। একা হাতে পুরো সংসারটা ধরে রেখেছে। মাকে কোনো কাজে হাত লাগাতেই দেয় না। নতুন সঙ্গী পেয়ে মাও খুশি। মালতীর বড় 2 মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছে বিশাখা। মালতীকেও একটা সেলাই শেখার স্কুলে ভর্তি করেছিল। দেখতে দেখতে সেলাইটা ভালোই শিখে গেছে। আজকাল বাড়িতে বসেই টুকটাক সেলাইয়ের কাজ করে। বলেছে টাকা জমিয়ে নিজেই একটা টেলারিং শপ খুলবে। পুজো আসছে। এক বিকেলে পুজোর বাজার করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সকলে। বিশাখাও রেডি হচ্ছিল। ওর এতদিনের শূন্য জীবন কানায় কানায় ভরে উঠেছে। অসহায় মানুষের জন্য কিছু করতে যে এত সুখ বোঝেনি আগে। তৈরি হয়ে বেরোতে যেতে মালতী বলল, তুমি কি গো দিদি, এত সাদামাটা থাকো কেন? একটু সাজতে পারো না? আমার আবার সাজ? চেহারাখানা দেখেছিস? মালতী এগিয়ে এসে বিশাখার 2 হাত চেপে ধরল। যে যাই বলুক, আমার চোখে তুমি দেবীর মতো সুন্দর। তুমি মানুষ না, দেবী। এটাই বুঝতে পারলাম না এখনো। মানুষের মন তো এমন বড় হয় না দিদি। বিশাখা ছলো ছলো চোখে তাকিয়েছিল মালতীর দিকে। এভাবে তো কেউ বলেনি। কেউ তো তাহলে আছে যার চোখে দেবীর মতোই স্নিগ্ধ সুন্দর ওর রূপ। বিশাখাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মালতী তাড়া লাগালো, যাও যাও, একটু সেজে নাও দেখি। চলো, আমি সাজিয়ে দেব। বিশাখার মায়ের চোখ ছলছল করছিল। কুশ্রী হয়ে জন্মেছে বলে কম কষ্ট সহ্য করতে হয়েছে মেয়েটাকে।
মা হয়ে সবই বোঝেন। প্রচণ্ড জেদি ছিল বলেই সব অপমান অবহেলাকে পেছনে ফেলে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে। জেদ করে মালতীকেও এ বাড়িতে নিয়ে এসে কোনো ভুল করেনি। আজ আরেকবার অনুভব করলেন। বিশাখার মা মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। দেখেন দেবীর মতোই ঐশ্বরিক দীপ্তি খেলা করে যাচ্ছে কালো মেয়েটার চেহারায়। তার কালো কুৎসিত মেয়েটাকে বড় সুন্দর লাগছে আজ, খুব সুন্দর। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।